একদিন একটা রেড পান্ডাকে দেখেছিলাম বাঁশের ঝাড়ে বসে কচি বাঁশের কোঁড়া খেতে। আমাদের দেখেই সেটা লুকিয়ে পড়ল পাশের জঙ্গলে। আর একদিন চোখে পড়েছিল একটা পাহাড়ি গোল্ডেন ক্যাট। কাল রাতে আমরা নিরুপদ্রবেই ঘুমিয়েছি। যখনই ঘুম ভেঙেছে কেবল শুনেছি একটানা ঝিঝি পোকার শব্দ। ভোর রাতে মিংকে কয়েকবার ডাকতে শুনেছি, তারপর সব চুপচাপ। সকালে আমার একজন ফিল্ড অর্ডারলি ছুটতে ছুটতে এসে খবর দিল মিংকে কে যেন খুন করেছে। আমি তাড়াতাড়ি বেরিয়ে এলাম তাঁবুর বাইরে। কাল ঘেউ ঘেউ করে ছুটে গিয়ে মিং যেখান থেকে ফিরে এসেছিল সেখানেই পড়ে রয়েছে তার নিষ্প্রাণ দেহটা। শরীরে আক্রমণের কোনো চিহ্ন নেই। কেউ হয়তো তার গলা টিপে মেরে ভারী পাথরের ওপর আছড়ে ফেলেছে। তার নাক মুখ দিয়ে চুঁইয়ে পড়ছে ফোঁটা ফোঁটা রক্ত। গলার পুরু লোম থাকায় আততায়ী সেখানে কোনো চিহ্ন রেখে যেতে পারেনি। দাওয়াংচু হাতে একটা কুকরি নিয়ে বেরিয়েছে মিংয়ের আততায়ীর খোঁজে। কিছুক্ষণ পরে সে ফিরে এলো। বোঝা গেল কিছু খুঁজে পায়নি, শুধু চোখ দুটো দপদপ করছে তীব্র আক্রোশে। সারা দিন আমরা চারপাশের জঙ্গল ও পাহাড় তোলপাড় করে ফেললাম, তন্ন তন্ন করে খুঁজলাম। মিংয়ের আততায়ীর কোনো হদিশ করতে পারলাম না। হিংস্র কোনো জীবজন্তুর চিহ্ন দেখতে পেলাম না কাছে পিঠে। ঘটনাটা আমাকেও খুব ভাবিয়ে তুলেছে। সন্ধেবেলায় বসে বসে মিংয়ের মৃত্যুর কথাই ভাবছিলাম। কাছেই হাঁটুতে মুখ গুঁজে বসে আছে দাওয়াংচু। আমি জানি লোকটা নিজের কুকুরটাকে প্রাণ দিয়ে ভালোবাসত। হঠাৎই মুখ তুলে সে বলে উঠল, শয়তানের হাত। আবার সেই ডেভিল স্যান্ডির গল্প। বিরক্ত হয়েই বলে উঠলাম, শয়তানের সঙ্গে মানুষ তো এঁটে উঠতে পারে না। চলো কালই আমরা এখান থেকে তাঁবু গুটিয়ে অন্য জায়গায় চলে যাই। সাপের মতো হিস হিস করে উঠল দাওয়াংচু। তোমরা যেতে চাইলে যাও। মিংকে যে শয়তানটা খুন করেছে তার রক্ত না দেখে আমি এখান থেকে এক পাও নড়ছি না। বুঝলাম লোকটিকে বেশ তাতিয়ে দেওয়া গেছে। আমিও তো খুঁজছি সেই শয়তানটাকে, যার হাতে 10 বছর আগে খুন হয়েছেন ডক্টর দাদা চানজি, আর 20 কোটি বছর আগে জিম্বাবুয়ের সেই ডায়নোসর। পৃথিবীতে কি সত্যিই সে কখনো ছিল? আজও কি আছে? সিঙ্গালিলার জঙ্গলের জীবজন্তুদের নিয়ে আজ পর্যন্ত যত রিসার্চ হয়েছে আমি তার সবকটি খুঁটিয়ে পড়েছি। কোনো সমীক্ষক লেখেননি যে এই জঙ্গলে গেরিলা, শিম্পাঞ্জি বা ওরাংওটাংয়ের মতো বড় জন্তু আছে যারা নাকি মানুষ বা কুকুরকে গলা টিপে মেরে ফেলতে পারে। সকালে আমরা বেরিয়েছিলাম জঙ্গল ও পাহাড়ে আর এক প্রস্থ তল্লাশি চালাতে। ফল যথারীতি শূন্য। রহস্য সমাধানের সামান্যতম সূত্র আবিষ্কার করতে পারিনি। দুপুরে তাঁবুতে বসে রিসার্চ পেপারগুলো আর একবার নেড়েচেড়ে দেখছিলাম যদি কিছু পাওয়া যায়। পাওয়া গেল অবশেষে, হাতের কাছে, চোখের সামনে। হঠাৎই শুনলাম প্রবল চিৎকার চেঁচামেচি হচ্ছে। আমার ফিল্ড অর্ডারলির গলা চিনতে পারলাম। তাদের ছাপিয়ে কানে আসছিল দাওয়াংচুর কাতর আর্তনাদ, বাঁচাও, বাঁচাও। এমন অভাবনীয় কাণ্ড কখনো ঘটেনি। পাহাড় বা জঙ্গলে বিপদে পড়লে যে ছুটে গিয়ে অন্যকে বাঁচায় তাকে এমন কাতর চিৎকার করতে আগে কখনো শুনিনি। জঙ্গলে যে ধরনের বিপদ হয় তার থেকে নিজেকে বাঁচানোর জন্য দাওয়াংচু শেরপা নিজেই যথেষ্ট। সব সময় তার কোমরে গোঁজা থাকে নেপালি কুকরি, হাতে লাঠি বা নাগা শিকারির মতো বল্লম। দূর থেকে কুকরি বা বল্লম ছুঁড়ে শত্রুকে ঘায়েল করতে তার জুড়ি নেই। বাঁচার জন্য তার এমন আতর আর্তনাদ শুনে বুঝলাম সাংঘাতিক কিছু ঘটেছে। কিন্তু সেই সাংঘাতিক ব্যাপারটা কি সেটা আমার সমস্ত রকম অনুমানের বাইরে ছিল। শুধু আমি কেন, পৃথিবীর কোনো বিজ্ঞানীও ঘটনাটা কল্পনা করতে পারবেন না। আমি তাড়াতাড়ি বেরিয়ে এলাম তাঁবুর বাইরে।
সঙ্গে আমার রিভলভারটা নিতে ভুললাম না। দুপুরের চচ্চড়ে রোদ গাছপালার ভেতর দিয়ে চুঁইয়ে এসে পড়ছে পাহাড়ের গায়ে। চোখের সামনে যা দেখছি তাতে অবাক না হয়ে পারিনি। আমার সারা গায়ে কাঁটা দিল। ভয়ে ও বিস্ময়ে শিউরে উঠলাম আমি। সামনেই এক ঝাড় উনিও ফান, লোহার শিকের মতো শক্ত, প্রায় 4 ফুট লম্বা ডাঁটার মাথায় দুদিকে বাড়ানো দুহাতের মতো দুটি শক্ত পত্রবাহু। এক একটি বাহু লম্বায় 2.5 ফুটের কম নয়। পত্রবাহুর মূল শিরার দুপাশে মাছের লেজের কাঁটার মতো পাতাগুলি সাজানো। ক্রমান্বয়ে ছোট হতে হতে ডগার দিকের পাতা একদম নেই বললেই চলে। ডগাটা অনেকখানি লম্বা এবং সরু স্প্রিংয়ের মতো পেঁচানো। গাছগুলো পাহাড়ের গায়ে প্রায় 45 ডিগ্রি কোণ করে দুহাত বাড়িয়ে আছে, বাতাসে দোল খাচ্ছে, যেন কাউকে জড়িয়ে ধরার জন্য উন্মুখ হয়ে আছে। দুটি ইউনিফর্মের পত্রবাহু দুটি প্রায় 60 ডিগ্রি ঘুরে এসে পেঁচিয়ে ধরেছে দাওয়াংচু শেরপার গলা। শ্বাসরুদ্ধ হয়ে তার মুখ লাল হয়ে উঠেছে, চোখ ঠেলে বেরিয়ে এসেছে, তবু সে লড়ছে প্রাণপণে। দুহাতে দুটো কুকরি দিয়ে কেটে ফেলবার চেষ্টা করছে শয়তান উনিউর দুটো শক্ত হাত। তার পরের ঘটনা ঘটল আমার চোখের সামনেই। দাওয়াংচুকে বেপরোয়া কুকরি চালাতে দেখে দুপাশ থেকে আরও দুটি উনিও ঝুঁকে এলো তার দিকে। কাউবয়দের লেজে ছুঁড়ে শিকার করার মতো বিদ্যুৎ গতিতে খুলে গেল স্প্রিং দুটো। ছিটকে এসে জড়িয়ে ধরল দাওয়াংচু শেরপার দুটো হাত। তারপর তাকে টেনে তুলতে লাগলো ওপরের দিকে। নিমেষের মধ্যে দেখলাম মাটি থেকে অন্তত 3 ফুট উঁচুতে ঝুলছে সে। বিস্ময়ে কয়েক মুহূর্তের জন্য আমাকে অবশ করে দিয়েছিল। সম্বিত ফিরে পেতেই গর্জে উঠল আমার হাতের রিভলভার। উনি ওর এক একটা হাত ছিন্ন ভিন্ন হয়ে যেতেই ওপর থেকে ধপাস করে আছড়ে পড়ল দাওয়াংচু। ফিল্ড অর্ডারলি দুজন তাকে তুলে নিয়ে গেল তাঁবুর ভেতরে। বুঝতে পারলাম জ্ঞান হারিয়েছে আমার গাইড। উনি ওর কাটা হাতগুলো ছিটকে পড়েছে এদিক ওদিক। টিকটিকির কাটা লেজের মতো তখনও ছটপট করছে সেগুলো। একসময় স্থির হয়ে গেল হাতগুলো স্পন্দন। আমি ফিরে এলাম তাঁবুতে। দাওয়াংচুও সুস্থ হয়ে উঠল কিছুক্ষণের মধ্যেই। আজ আকাশ ঝলমলে পরিষ্কার, মেঘ বা কুয়াশার চিহ্ন মাত্র নেই। ঝকঝকে রোদ গাছপালার ফাঁক দিয়ে ছুটে এসে পড়ছে জঙ্গলের ভেতরে। অচেনা ফুলের মিষ্টি গন্ধ আসছে, কোথাও ডাকছে একটা পিউরা পাখি। কাল এত বড় একটা ঘটনা ঘটে গেছে তার কোনো চিহ্ন নেই প্রকৃতিতে। বসে বসে ডায়েরি লিখছি আর ভাবছি কিলার প্ল্যান্টের কথা। 24 মিটার লম্বা একটা ডায়নোসরের তুলনায় একটা মানুষকে বামন বলা যায়। এমন হতেই পারে যে অভিব্যক্তির ফলে পরিবর্তিত হয়ে গেছে এই গাছের চেহারাটা। 20 কোটি বছর আগে যে আয়তনের গাছ অবলীলায় শ্বাসরুদ্ধ করেছিল একটা প্রমাণ আকারের ডায়নোসরকে, তার আকার এখন অনেক ছোট হয়ে যেতেই পারে। আমার এক ফিল্ড অর্ডারলি ছুটতে ছুটতে এসে বলল, স্যার, দাওয়াংচু শেরপা পাগল হয়ে গেছে। তড়িঘড়ি ছুটে এলাম তাঁবুর বাইরে। একটা লম্বা লাঠির মাথায় কুঁকরি বেঁধে নিয়ে সে কুপিয়ে কুপিয়ে কাটছে উনিও ফার্নের ঝাড়। মাটিতে পড়ে কাটা গাছের প্রত্যেকটা টুকরো কাঁপছে থরথর করে। আমি ছুটে গিয়ে ধরার আগেই কুকরির এক টানে দাওয়াংচু কেটে ফেলল ফার্নের শেষ অংশটাও। গাছ কাটা শেষ হয়ে গেলে হাতের কুকরিটা টান মেরে খাদে ফেলে দিয়ে ডুকরে কেঁদে উঠল শেরপা। তারপরেও বেশ কিছুদিন জঙ্গলের মধ্যে ক্যাম্প করেছিলাম আমরা। জানি না পৃথিবীতে আর কোথাও আছে কিনা, তবে সিঙ্গালিলা জঙ্গলে অন্তত কিলার উনিউর আর কোনো প্রজাতি আমরা খুঁজে পাইনি। গল্পটির পরবর্তী অংশ আগামী পর্বে। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।